আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাসিনার আয়না ঘরের নিষ্ঠুরতা তো আমরা অনেকেই শুনলাম, কিন্তু এখন আবার কথা উঠেছে বিএনপির হাওয়া ভবনের। নির্মমতার ব্যাখ্যা দিতে গিয়ে আমি আজকে আপনাদের কাছে তুলে ধরব হাওয়া ভবন এবং আয়না ঘরের সকল বাস্তব তথ্য সহ প্রমাণ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর তার নানান কুকীর্তি মানুষের কাছে প্রকাশ পাচ্ছে। তার শাসন আমলে অনেক নিরপরাধ মানুষকেও গুম করা হয়েছিল, আর তাদের যেই কারাগারে রাখা হতো তার ছদ্মনাম ছিল আয়নাঘর। তাদের উপর নির্বিচার অত্যাচার জুলুম করা হতো সেই আয়নাঘরে। তৎকালীন শেখ হাসিনার আমলের সামরিক বাহিনীর কিছু অসাধু অফিসাররা এই আয়নাঘরে দেখাশোনা করত। সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই নামে পরিচিত। 2012 সালে নিউজিল্যান্ডের একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজ এর করা প্রতিবেদনের মাধ্যমে এই আয়নাঘরের কথা মানুষের সম্মুখে চলে আসে। তখন থেকেই মানুষ ধারণা করতে শুরু করে গুম হয়ে যাওয়া মানুষকে ওই আয়নাঘরেই অত্যাচার করা হতো। আয়নাঘরটি সেনানিবাসের ভিতরেই বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দী থাকা সেনা কর্মকর্তা জানিয়েছিলেন পূর্বে এটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল, যা পরবর্তীতে নতুনভাবে আয়নাঘর হিসেবে নামকরণ করা হয়। আয়নাঘরে বন্দী থাকা কিছু সামরিক কর্মকর্তারা এই আয়নাঘর সম্পর্কে সুস্পষ্ট তথ্য তুলে ধরে। তারা বলে এই আয়নাঘরটি ডিজিএফআই কার্যালয়ের পিছনে অবস্থিত। আয়নাঘরে মোট 16টি কক্ষ রয়েছে, যার প্রতিটি কক্ষে প্রায় 30 জন করে অবস্থান করা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তারা গোপনে এই আয়নাঘরের ছবি প্রকাশ করে, আর এই ছবি দেখেই বোঝা যায় আয়নাঘর কতটা নির্মম এবং ভয়ানক ছিল। এই আয়নাঘরে মানুষকে বিনা অপরাধে যুগের পর যুগ বন্দী করে রাখা হতো। রাজনৈতিক নেতাকর্মীদের আয়নাঘরে বন্দী করে তাদের উপর পাশবিক অত্যাচার করা হতো। আপনারা অনেকেই হয়তো জানেন, সিলেটের বিএনপি নেতা জনাব ইলিয়াস আলীকে এই আয়নাঘরেই রেখে অত্যাচার করা হতো এবং একসময় তাকে হত্যা করা হয়েছিল। আয়নাঘরে বন্দী থাকা মানুষরা এটা বলেছেন যে এই আয়নাঘরের দেয়ালে অনেক মানুষের আর্তনাদ এখনো খোদাই করা আছে। এখানে যে সকলকে যুগের পর যুগ বন্দী করে রাখা হতো এমনটা না, অনেককে ছেড়ে দেওয়া হতো, আবার অনেককে হত্যা করে ফেলা হতো। মানুষের গুম হওয়া এবং তাদের উপর অত্যাচারের এসব কথা সব সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা অস্বীকার করে আসছিল, কিন্তু শেখ হাসিনার পদত্যাগের পরেই এই আয়নাঘরের আসল রহস্য মানুষের কাছে সুস্পষ্ট হয়ে আসে। বাংলাদেশের একটি শীর্ষ সংবাদ মাধ্যমের তথ্যের ভিত্তিতে জানা যায় এই আয়নাঘর শুধু ঢাকাতেই নয়, বাংলাদেশের আরও অন্যান্য সেনানিবাসেও রয়েছে। আয়নাঘরের নির্মমতা বোঝার জন্য হয়তো এটুকুই আপনার কাছে অনেক যথেষ্ট। তো চলুন এবার বিএনপির শাসনামলের যে হাওয়া ভবন সেটির কথা জানা যাক। হাওয়া ভবনটি ছিল বিএনপির শাসনামলের অনৈতিক কাজকর্মের স্থান। যত ধরনের অন্যায়মূলক কাজকর্ম সংগঠিত হয়েছিল বিএনপির আমলে, তার সব এই হাওয়া ভবন থেকেই পরিচালনা করা হতো। দোতলা ভবনের এই হাওয়া ভবনটি এখন ভেঙে 8 তলা একটি অ্যাপার্টমেন্টের বাসায় পরিণত করা হয়েছে। শুধু ভবনটি নয়, ভবনটির নামও এখন পরিবর্তিত। এই ভবনটির মালিক ছিল বিএনপি নেতা আলী আসগর লবির। তার মায়ের নাম ছিল হাওয়া বিবি, আর তার মায়ের নাম অনুসারে এই ভবনটির নাম রাখা হয়েছিল হাওয়া ভবন। পরবর্তীতে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসলে হাসেক আহমেদ নামের এক প্রবাসী এই ভবনটি কিনে নিয়েছিল এবং সেই ভবনটি ভেঙে 8 তলা অ্যাপার্টমেন্টের নতুন বাসায় রূপ দেয়। 1999 সালের পর প্রতিদিনই এই ভবনটিতে অবস্থান করতেন বিএনপির নেতা তারেক জিয়া। ভবনটিতে নিয়মিত যাতায়াত ছিল তারেক জিয়ার বন্ধু এবং নানান অসাধু কাজের সহযোগী গিয়াস উদ্দিন আল মাসুদ সহ আরো অনেক তরুণের। বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশ চালানোর কথা ছিল সংসদ ভবন থেকে, কিন্তু আসলে দেশ চালানো হতো এই কুখ্যাত হাওয়া ভবন থেকেই। তৎকালীন সরকার বেগম খালেদা জিয়ার পুত্র বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়া ছিল এই হাওয়া ভবনের প্রধান এবং তার সাথে এখানে অবস্থান করতেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বকুল, ডাক্তার ফিরোজ এবং তৎকালীন বগুড়ার সাবেক এমপি হেলালুল জামান তালুকদার, লালুর ছেলে জয় এবং জহির উদ্দিন স্বপন সহ আরো অনেক লোক। প্রায় সময় এইখানে বড় বড় ব্যবসায়ীদের ডেকে আনা হতো। তার মূল কারণ ছিল তাদের থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করা, কিন্তু তারা চাঁদা দিতে অস্বীকার করলে তাদের অনেক ধরনের ভয় ভীতি দেখানো হতো এবং যার ফলে ব্যবসায়ীরা সবসময় ভয়ে থাকতো কখন না আবার হাওয়া ভবন থেকে ডাক আসে। 2004 সালের 21 আগস্ট যে হামলা মামলার ঘটনা ঘটে সেখানেও এই হাওয়া ভবনের কথা উল্লেখ করা ছিল। পরবর্তীতে মুফতি আব্দুল হান্নান বলেছিলেন এই হাওয়া ভবন থেকে বসেই 21 আগস্টের হামলার পরিকল্পনা করেছিলেন তিনি এবং তার সাথে ছিলেন তারেক জিয়া, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর এবং আরো অনেক শীর্ষ নেতাবৃন্দ। 1/11-এর পর ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন সরকারের আমলে এই হাওয়া ভবনে অভিযান চালিয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তখন দেখা গিয়েছিল এই হাওয়া ভবনে অত্যাধুনিক সিকিউরিটির ব্যবস্থা ছিল। অনেক কক্ষ ছিল ফিঙ্গারপ্রিন্ট ডোর লক। 3 দিনের প্রচেষ্টার পর খুলতে পারে সেই ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া কক্ষটি। কক্ষে প্রবেশ করে তারা কম্পিউটার সহ আরো অনেক যন্ত্রপাতি জব্দ করেন, কিন্তু এখান থেকে কোনো মানুষকে জিম্মি অবস্থায় খুঁজে পাওয়া যায়নি। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগছে, আর অবশ্যই মনে রাখবেন অন্যায়ভাবে উপার্জিত সম্পদ বেশি দিন স্থায়ী হয় না।